আমার খুব ইমিডিয়েট লিগ্যাল অ্যাকশন দরকার, সেই বিষয়গুলোকেও আপনি মধ্যস্থতার ভিতরে নিয়ে আসছেন, যার কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে এবং অনেকেই আসলে বিচার পাবেন না। 1 জুলাই সরকার একটি সংশোধন এনেছে, সরকার আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল 2025। এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক, বিভিন্ন মানুষের আলোচনা সমালোচনা চলছে। সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। এই বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদের সঙ্গে। কেন এরকম, কেন মানুষ এত সমালোচনা করছে, মানুষের অসন্তোষ দেখা যাচ্ছে? সরকার তো জনগণের জন্য আইন করে, তাহলে এই যে সংশোধনটা এনেছে, এই যে সহায়তা প্রদান করা, মধ্যস্থতা করা, এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন। দেখেন, আসলে আপনি বললেন সরকার মানুষের জন্য আইনটা করেছে, তো মানুষের জন্য আইন যদি সরকার করে, সেখানে সরকার মানুষকে আসলে কনসালটেশন করেছে কিনা, সরকার আসলে কোনো এরকম স্টাডি করেছে কিনা, এবং সে স্টাডি করলে সে স্টাডির আসলে রেজাল্টটা কি, কি কারণে এই আইনটা প্রণয়ন করা হলো, এই জিনিসটা কিন্তু আসলে দেখা দরকার। এই আইন নিয়ে আপনি দেখবেন প্রচন্ড তর্ক বিতর্ক চলছে। তর্ক বিতর্ক চলছে কারণ আপনি আইনের নাম দিয়েছেন আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025। এই অধ্যাদেশটি মূলত এর আগে যে আইনগত সহায়তা প্রদান আইন 2000 সালের যে আইনটা ছিল, সেই আইনের একটা সংশোধন, এবং সেই আইনে কিছু ধারা সংযোজন বিয়োজন করে এই সংশোধনীটা আনা হয়েছে। তার ভিতরে আমি একটু দর্শকরা যারা জানেন না তাদেরকে একটু বলার জন্য বলি যে এখানে 21 খ নামে একটা নতুন ধারার সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়েছে কতিপয় ক্ষেত্রে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা প্রি কেস মিডিয়েশন প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ। অর্থাৎ সেখানে বলা হয়েছে এই আইনে একটা তফসিল দেয়া হয়েছে, সেই তফসিলে 8টি আইনের ব্যাপারে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এই 8টি আইনের যে বিশেষ ধারাগুলো আছে, যে বর্ণিত ধারাগুলো আছে, এই ধারাগুলোর ব্যাপারে আপনি যখন কোন রকম আইনগত প্রতিকার চাবেন, সেই আইনগত প্রতিকার আপনি আদালতের কাছে প্রার্থনা করার আগে আপনাকে মধ্যস্থতার মাধ্যমে এটা নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে মধ্যস্থতাটা আপনি করবেন কিভাবে? মধ্যস্থতাটা করতে হবে লিগ্যাল এইডের মাধ্যমে। এবং এখানে কি বলেছে আইনে? এখানে আইনে বলেছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, মামলা পূর্ব মধ্যস্থতা বিষয় এই আইনের বিধানবলী কার্যকর হইবে, এবং এই আইনের তফসিলে বর্ণিত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষকে আবশ্যিকভাবে উক্ত বিরোধ প্রথমে লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং মধ্যস্থতার চেষ্টা করতে হবে। সেটা যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থ হলে তখন আপনি মামলা করতে পারবেন। তো এখন আমরা তাহলে একটু দেখি যে তফসিলে আসলে কোন আইনগুলির কথা বলা হয়েছে। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, তা হচ্ছে এই মধ্যস্থতা ব্যাপারটা কি, এই বিষয়টা আমাদের একটু জানাতো। মধ্যস্থতা ব্যাপার হচ্ছে মিডিয়েশন। আমরা যেমন অনেক ক্ষেত্রে দেখেছি যে ফ্যামিলি সেটিংসে হয়, ধরেন বাবা মার ভিতরে ঝগড়াঝাটি হলে হয়তো সন্তানরা একটা মধ্যস্থতা করে দেয়, কম্প্রোমাইজ, এবং এখানে এটাকে আমরা ইংলিশে বলি মিডিয়েশন। আবার আমরা ব্যবসায়িক ভাবে দেখি যে দুইজন ব্যবসায়ীর ভিতরে যদি একটা বিরোধ দেখা দেয়, তখন একজন তৃতীয় পক্ষ কিংবা কোনো অ্যাসোসিয়েশন, তাদের যদি কোনো অ্যাসোসিয়েশন থাকে, তারা হয়তো সেখানে বসে দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার যে চেষ্টা, এটাকে আমরা মধ্যস্থতা বলি। এটা কিন্তু সালিশ না। সালিশ এবং মধ্যস্থতা ভিন্ন জিনিস, সালিশের সাথে এটাকে কনফিউজ করা যাবে না। তবে গ্রাম্য সালিশে আমরা দেখেছি এরকম মধ্যস্থতা হয় বিভিন্ন রকম অপরাধের ক্ষেত্রে। আপনার সালিশের নামে আসলে মধ্যস্থতাগুলি হয়, যেখানে দুই পক্ষকে কম্প্রোমাইজ করতে বলা হয়। তবে আমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লিগ্যাল এইড অফিস, আমাদের ঢাকা জেলা এবং জেলা শহরগুলোতে জেলা আদালতে যে লিগ্যাল এইড অফিস আছে, সেই লিগ্যাল এইড অফিসে আপনার লিগ্যাল এইড অফিসারদের মাধ্যমে, মিডিয়েটরদের মাধ্যমে আপনার কোনো অভিযোগ থাকলে সেই অপরপক্ষের সাথে আপনাদের ভিতরে আপনাদের যে বিরোধীয় বিষয়টা নিষ্পত্তি করবেন, সেটা করাতে একটা চেষ্টা করবে, সেটাকে আসলে মধ্যস্থতা বলছি। কিন্তু আরেকটু বিষয় হচ্ছে এই যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মধ্যস্থতা কতটা সফল হবে? আসলে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কতটা যৌক্তিক সেটা সময় বলে দেবে। তবে আমি যেটা বলছিলাম যে আসলে এখানে যে তফসিলে যে আইনগুলির কথা বলা হয়েছে, যেমন পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারার উল্লেখিত বিষয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 এর বিরোধ, সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ, স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের 96 ধারার যে অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949-এর 24-এর উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, পিতামাতার ভরণ পোষণ আইনের ধারা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অর্থাৎ চেক ডিজনারের 138 ধারার মামলার ক্ষেত্রে যে বিধান আছে, সেই বিধানে আপনি 5 লক্ষ টাকা মূল্যমানের চেক অথবা তার নিম্ন মানের চেকের ক্ষেত্রে আপনি এই মধ্যস্থতার অ্যাটেম্প্ট আপনাকে নিতে হবে।
এছাড়াও যৌতুক নিরোধ আইন 2018 এর 3 এবং 4 ধারায় বর্ণিত অপরাধ, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 গতে বর্ণিত যৌতুকের জন্য যে যৌতুক চেয়ে মারধরের যে অপরাধ, সেই অপরাধের অভিযোগের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি আগে এই আইনের অধীনে মধ্যস্থতা আপনার জন্য বাধ্যতামূলক, আপনাকে মামলা করার আগে মধ্যস্থতার চেষ্টা করতে হবে। তো এখানে আপনি যেটা বললেন যে ফৌজদারি অপরাধ, আমি অন্যান্য বিষয়গুলিতে আসার আগে ফৌজদারি অপরাধটাই আলোচনা জি করি। জি, এটা ভালো হয়। দেখেন, একটা মেয়ে, সে মার খেয়েছে, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, সে থানায় যে এফআইআর করবে, সেই একটা সিচুয়েশনে আপনি তাকে বলছেন সে এফআইআর করতে পারবে না, তাকে মধ্যস্থতা করতে হবে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। আমি মেনে নিলাম যে আমি মধ্যস্থতা করে হয়তো ধরেই নেওয়া হচ্ছে যে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ, তাহলে এখানে কি আসলে আমাদের আইন উপদেষ্টা উনি কি চাচ্ছেন কিংবা সরকার চাচ্ছে যে মারধর খেয়ে হলেও, নির্যাতিত হয়ে থাকতে হলেও তারা স্বামী সংসারে থাকুক? তারা কি ওই যে একটা সংসার টিকিয়ে রাখাকে, নারীর যে অধিকার কিংবা নারীর যে নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে যে অপরাধ হচ্ছে, সেই অপরাধটাকে কি ছোট করে দেখা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু চলে আসবে। জি তার কাছে যৌতুক চাওয়া হচ্ছে, তাকে বলছে যে এটা মধ্যস্থতা করতে, যেটা একটা ফৌজদারি অপরাধ, যেটা একটা শাস্তিযোগ্য অপরাধ, সেই অপরাধটাকে আপনি মধ্যস্থতার বলয়ে নিয়ে আসছেন। ভালো, কিন্তু সেই ক্যাপাসিটি আপনার সরকারের আছে কিনা, লিগ্যাল এইড অফিসের ক্যাপাসিটি সম্পর্কে আসলে সরকার পর্যাপ্ত ধারণা রাখেন কিনা, এই ব্যাপারে আমি সন্দিহান। কারণ আমাদের ঢাকা জেলার মতো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এখানে আপনি যদি আমাদের লিগ্যাল এইড অফিসের ক্যাপাসিটি দেখেন, দে ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হ্যান্ডেল দিস মাচ কেস লোড। আমাদের ঢাকায় যে জেলা আদালত সমূহ আছে, আমাদের ঢাকায় যে ম্যাজিস্ট্রেসি আছে, মহানগর আদালত আছে, তারা কিন্তু মামলার চাপ নিতে সক্ষম না। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগে, সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগে যে মামলা আছে, আমরা সবাই জানি যে মামলার লোড অনেক। জি লিগ্যাল এইডের মাধ্যমে কিংবা মধ্যস্থতার মাধ্যমে যদি অপরাধ নির্মূল হয়, অপরাধ নিষ্পত্তি, বিরোধীয় বিষয় যদি নিষ্পত্তি হয়, তাহলে অবশ্যই সেটা একটা ভালো কথা, আদালতের উপর মামলার চাপ কমবে। কিন্তু আপনি যদি লিগ্যাল এইডকে প্রসারিত না করে, লিগ্যাল এইড ইনফ্রাস্ট্রাকচার আপনি না বাড়িয়ে, লিগ্যাল এইড অফিসার না বাড়িয়ে, ম্যান পাওয়ার, টেকনোলজি, তাদের অফিস ক্যাপাসিটি আপনি যদি ইনক্রিজ না করেন, আগেই যদি তাদের উপরে আপনি এই মধ্যস্থতার একটা ভার চাপিয়ে দেন, তাহলে বিচার কিন্তু আরো বিলম্বিত হবে। মানুষ লিগ্যাল এইডে যেই 6 মাস 1 বছর তাদেরকে ঘুরতে হবে, যা কোনোভাবেই কাম্য না। এই যে মধ্যস্থতা, এই যে সংশোধনটা, এই মধ্যস্থতাকারী কি সত্যিকার অর্থে উনি একজন বিচারক নাকি অন্য কিছু? মধ্যস্থতাকারী যে কোনো একজন বিচারক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন, কিন্তু মধ্যস্থতাকারী যে মিডিয়েটর, যে মিডিয়েশন করেন, উনি আসলে বিচারক না। ওনার কোনো ক্ষমতা নাই যে উনি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন, যেমন একজন আরবিট্রেটর পারেন। এবং আপনি দেখেন আমাদের দেশে কিন্তু একটা আরবিট্রেশন অ্যাক্ট আছে, এবং আরবিট্রেশন অ্যাক্টে আমরা দেখেছি যে যেসব চুক্তিতে কিংবা যেসব বিষয়ে সালিশ করা যায় কিংবা সালিশ বাধ্যতামূলক, সেসব বিষয়ে নোটিশ পাঠিয়ে সালিশের কার্যক্রম শুরু করতে বলা হয়, এবং তারপরে যদি সালিশের কার্যক্রম শুরু না হয়, তখন বেশ কিছু আইনগত প্রতিকার আছে। আমার একটা প্রশ্ন আছে, আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, সেটা হলো কি আমার জানার জন্য, সেটা হলো মধ্যস্থতাকারী তো দরকার ছিল না। আমি আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, সেটা হলো আমাদের দুপক্ষই যদি লয়ার থাকে, তার একজন লয়ার তো মধ্যস্থতা করতেছে। দেখেন, এটা তো আপনি আইনজীবীদের কথা যেহেতু বললেন, আইনজীবীরা কিন্তু চেষ্টা করে যে কোনো একটা মামলা করার আগে হয়তো লিগ্যাল নোটিশ পাঠায়, দুই পক্ষ তাদের আইনজীবী একজনের সাথে কথা বলে। তবে মিডিয়েশন, এখানে যেমন আমাদের দেওয়ানি কার্যবিধিতেও মিডিয়েশনের কথা বলা আছে 89 এর ক ধারায়। তো মধ্যস্থতা খারাপ কিছু না, কিন্তু মধ্যস্থতা এই আইনে যেভাবে বলা হয়েছে, সেই জিনিসটাকে আমরা নেতিবাচক ভাবে দেখছি। কারণ আপনি যখন দেখবেন যে যে সংশোধন আইন, এটার মূল আইনের যে মূল বিষয়টা ছিল, সেটা ছিল যে অসহায় বিচার প্রার্থী যারা বিচার পাচ্ছে না, তাদেরকে, যেমন সেটার প্রিয়াম্বল ছিল, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে প্রণীত আইন। অর্থাৎ এই আইনের আসলে যারা টার্গেট ছিল, যে আইনটা আসলে কাদের জন্য, গরিব দুস্থ অসহায় মানুষের জন্য। কিন্তু এখন আপনি এইখানে যেহেতু এই 8টি 9টি ধারায় মামলা করার ক্ষেত্রে, 9টি আইনের মামলা করার ক্ষেত্রে আপনি যেহেতু বিচার পূর্ব মধ্যস্থতাকে বাধ্যতামূলক করেছেন, তার মানে এখানে কিন্তু সকল নাগরিকই এর অন্তর্ভুক্ত হবে। এবং এখানে দেখা যাবে যে যারা একটু ধনী,
তারা তাদের ইনফ্লুয়েন্সটাকে বেশি ব্যবহার করতে কারেক্ট পারবে, কারেক্ট। এবং তারা এখান থেকে হয়তো লাভবান হইলেও গরিব দুঃস্থ মানুষ তারা বিশাল একটা ওয়েটিং লাইনে পড়বে, ওয়েটিং লিস্টে পড়বে, এবং তারা কিন্তু যথাযথ আইনগত প্রতিকার তারা পাবে না। এবং আপনি দেখেন এখানে এই যে বলা হয়েছে যে বিভিন্ন জায়গা জমি সম্পর্কিত যে বিরোধ, এই বিরোধের ব্যাপারেও আপনি বলছেন যে বিচারপূর্ব মধ্যস্থতা করতে হবে, কিন্তু এই মধ্যস্থতাকারী সে কি ইনজাংশন দিতে পারে, সে কি নিষেধাজ্ঞা দিতে পারে? এই যে অগ্রক্রয়ের বিষয়ে আপনি বলছেন যে 96 ধারা অগ্রক্রয়ের সম্পর্কিত বিরোধ, এখানে মূল আইনে কিন্তু এই মিডিয়েশন কিংবা মধ্যস্থতার বিষয়টা ছিল না। আমার আরেকটি প্রশ্ন, এই যে জায়গা জমি নিয়ে যে বিরোধ মানুষের মধ্যে, সেই বিরোধে যদি কোনো মামলা হওয়ার আগে একজন মধ্যস্থতাকারী থাকেন, আইনে বলা হয়েছে যে হ্যাঁ, আপনার উনি State কি Acquisition Tenancy Act, সেই Non-Agricultural Tenancy Act। বাধ্যবাধকতার মধ্যে উনি কি কোনো ওই দুই পক্ষকে কোনো রায় দিতে পারেন? না, রায় তো উনি দিতে পারেই না, উনি তো মধ্যস্থতাকারী বাই ডেফিনিশন। জি জি। এখানে আরেকটা বড় কনসার্ন হচ্ছে, আমি মনে করি যেটা আপনি বলার চেষ্টা করছেন, যে জায়গা সম্পত্তির ব্যাপারে যখন মধ্যস্থতাকে আপনি বাধ্যতামূলক করেছেন, যখন একটা জায়গা সম্পত্তি নিয়ে মামলা করার আগে মধ্যস্থতাটা বাধ্যতামূলক, সেই সময়টাতে যেমন আমরা দেখি যে আদালতে গেলে একটা জায়গা জমি নিয়ে আমরা যখন একটা মামলা করতে যাই, একটা বাটোয়ারা মামলা হতে পারে, অগ্রক্রয় হতে পারে, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, টেম্পোরারি ইনজাংশন চাই, যে যতদিন পর্যন্ত মামলা চলবে কিংবা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন এই সম্পত্তির কোন রকম আকার প্রকার পরিবর্তন না হয়, সম্পত্তি যেন বেচা বিক্রি করা না হয়। তো এখানে একটা প্রশ্ন আসবে যে এই মধ্যস্থতার সময়ে যদি এরকম কিছু হয়, তাহলে এইটা দায় আসলে কে নিবে? এবং এই মধ্যস্থতাকারী উনি যেহেতু আদালত না, উনি নিষেধাজ্ঞাও দিতে পারবেন না, তাহলে আমার যে অধিকার, সে অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে না, সেইটার দায় কে নিবে? ধরেন এখন একটা মামলায় আমি মানে অগ্রক্রয় সম্পর্কিত কিংবা আপনার এই যে এখানে বলা হয়েছে যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে উল্লেখিত বিরোধ, তো ধরেন একজন ভাড়াটিয়া, উনি ওনাকে ওনার বাসা থেকে জোরপূর্বক বের করে দিবে, ওনার এখন দরকার আদালতের কাছ থেকে একটা নিষেধাজ্ঞা, কিন্তু আপনি ওনাকে বললেন যে ওনাকে বিরোধ নিষ্পত্তিতে যেতে হবে। এই নোটিশ পাওয়ার পরে যদি ওনাকে বাসা থেকে জোরপূর্বক বের করে দেয়, আসলে ওনার প্রতিকারটা কি? উনি অন্য আইনে প্রতিকার পাবেন, ফৌজদারি আইনে প্রতিকার পেতে পারেন, উনি অন্যান্য দেওয়ানি আইনে প্রতিকার পেতে পারেন, উনি ক্ষতিপূরণের মামলা করতে পারেন, কিন্তু ওনাকে যে বাসা থেকে বের করে দিল বিকজ হি কুড নট সিক অ্যান ইনজাংশন, উনি এই মধ্যস্থতায় যেতে হবে, মিডিয়েশনটা বাধ্যতামূলক হওয়ার কারণে উনি যে মধ্যস্থতাকারীর কাছে গেলেন এবং উনি ইনজাংশন পেতে পারলেন না, সেটার দায় কি আসলে সরকার নিবে? ওনার ক্ষতিপূরণ কি সরকার দিবে? দিবে না। তো এটাই হচ্ছে আসলে এই আইনের যেটা আমরা চিন্তা করছি। এবং আরেকটা যেটা আমি বলার চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে, যে আপনি উইদাউট প্রপার ইনফ্রাস্ট্রাকচার আপনি আগে মিডিয়েটর বানান, আপনি আগে মধ্যস্থতাকারী বানান। মধ্যস্থতা এমন কোনো জিনিস না যে কাউকে বসিয়ে দিলেই, আমি সম্পূর্ণ সম্মানের সাথে বলছি যে আমাদের হয়তো মধ্যস্থতাকারী হিসেবে এক্সিস্টিং সিটিং জাজ অথবা এক্স জাজকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, কিন্তু পারিবারিক বিষয়ে মধ্যস্থতাকারী, আমরা বিদেশে যেটা দেখেছি যে যারা পারিবারিক বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হন, তারা পারিবারিক বিষয়েই মধ্যস্থতা করেন। যারা একটু ব্যবসায়িক বিষয়ে মধ্যস্থতা করেন, তারা ব্যবসায়িক বিষয়ে মধ্যস্থতা করেন। তো সেই জায়গাটাতে আপনি কিন্তু মানুষকে একরকম ফোর্স করছেন, এবং এই মধ্যস্থতাকারী কিন্তু দেখা যাচ্ছে যে সে একটা বিরোধীয় বিষয়, যেখানে একটা ফৌজদারি অপরাধ হয়তো আছে, সেখানেও সে দুই পক্ষকে বলছে যে আপনারা কম্প্রোমাইজ করেন। এর কারণে কিন্তু আসলে বিচার প্রক্রিয়ার উপরে মানুষের বিশ্বাস উঠে যেতে পারে, মানুষ নিজের হাতে আইন তুলে নিতে পারে এবং নানা রকম সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এই আইনটা আপনি আইনগত সহায়তা প্রদান আইনের যে ক্যাপশনে এনেছেন, এই ক্যাপশনটাই রং। আমি মনে করি আইনটা অনতিবিলম্বে বাতিল করা উচিত। এই আইনটা বাতিল করে আপনি যদি মিডিয়েশনকে কোন রকম বাধ্যতামূলক করতে চান, যেমন পারিবারিক আইনের ক্ষেত্রে আমি এগ্রি করি, পারিবারিক আইন এখন এখানে দেখেন একটা আমব্রেলার মতো 5 ধারায় যত রকম প্রতিকার আছে, সব ব্যাপারে উনি বলেছে যে পারিবারিক আদালত আইনের অধীনের যত মামলা আছে 5 ধারায় আপনার মধ্যস্থতা করতে হবে। কিন্তু সেক্ষেত্রে যদি এখন আমার ধরেন ফর এক্সাম্পল একটা শিশু সন্তান, তাকে বাবা কিংবা মা অন্যান্য প্যারেন্ট গার্ডিয়ানের অমতে দেশের বাইরে নিয়ে যাচ্ছে, আপনার একটা ইনজাংশন প্রয়োজন, আপনার একটা নিষেধাজ্ঞা প্রয়োজন, একটা ডিরেকশন প্রয়োজন, একটা নাবালককে উদ্ধার করা প্রয়োজন, সে বিপদে আছে, সে শঙ্কায় আছে। আপনি সেই ক্ষেত্রে মধ্যস্থতায় গেলে এই সন্তানের যখন ক্ষতি হচ্ছে, আমরা জানি পারিবারিক আইনের প্রিন্সিপাল কিন্তু যে বেস্ট ওয়েলফেয়ার অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম একটা এটাকে অপশনাল রাখতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে এটা একরকম চাপিয়ে দেয়া, এরকম একটা
আপনার মধ্যস্থতা চাপিয়ে দেওয়ার কারণে মানুষের কিন্তু অনেক ক্ষতি হবে। এই জন্যই তাহলে এই আইনটা নিয়ে একটু আলোচনার সভা এটা খুব চলছে। বিতর্কিত একটা আইন, এটা আপনি আসলে এর আগে হয়। একটু বলছিলেন, আমি একটা প্রশ্ন করার আগে, যে যারা অসহায়, যাদের অর্থ নাই, বিত্ত নাই, তারা আইনগত সহায়তায়, তারা যদি কোনো জায়গায় ভিকটিম হয়, তারা যদি কারো দ্বারা মার খায় বা তাকে অন্যায়ভাবে রক্তাক্ত করে, তাহলে এই এই অসহায় মানুষটা এই মধ্যস্থতার মাধ্যমে কিভাবে সহযোগিতা পেতে পারে? না না, ওনাদের জন্য দেখেন আসলে লিগ্যাল এইড অফিসের ফাংশন কিন্তু দুই রকম। একটা হচ্ছে এরকম মধ্যস্থতা করা পক্ষদ্বয়কে যে কোনো বিষয়, এখনো কিন্তু ওনারা মধ্যস্থতার চেষ্টা করেন। লিগ্যাল এইডে যাওয়া কিন্তু অপশনাল। যারা মনে করেন যে তারা কোনো ভাবে আইনগত প্রতিকার পাচ্ছেন না, কিংবা তারা তাদের আর্থসামাজিক অবস্থানের কারণে আইনের দ্বারস্থ হতে পারছেন না, তারা কিন্তু লিগ্যাল এইডে যায় এবং লিগ্যাল এইড থেকে নোটিশ করা হয়, দুই পক্ষকে নিয়ে বসা হয়। আরেকটা ফাংশন যেটা আছে সেটা হচ্ছে যারা দুস্থ, যাদের আদালতে হয়তো কোর্ট ফি দেওয়ার ক্ষমতা নাই, আদালতে হয়তো আইনজীবীর ফি দেওয়ার ক্ষমতা নাই, তাদের জন্য লিগ্যাল এইড কিন্তু আইনজীবী অ্যাপয়েন্ট করে এবং তাদেরকে আইনগত প্রতিকার দেয়। তো ওই ফাংশনটা লিগ্যাল এইডে থাকছে। এই সংশোধনের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে লিগ্যাল এইডের ফাংশনটাকে ব্যাপক করে দেওয়া হচ্ছে এবং এটাকে এক্সটেন্ড করার কারণে আপনি উইদাউট ইনক্রিজিং দ্য ক্যাপাসিটি ইনফ্রাস্ট্রাকচার, যেমন আপনি মধ্যস্থতা বিচারক আছেন, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, তাদেরকে এই লিগ্যাল এইডের দায়িত্ব দেওয়া হয়। তারা তাদের বিচারিক কর্মঘণ্টার পরে এই লিগ্যাল এইডে বসেন এবং তারা কিন্তু দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দৈনিক 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ওনারা কাজ করেন। তো এই ওনাদের উপরে আপনি আরো প্রেসার দিয়ে ভালো কিছু আনবেন, এটা আমি মনে করি না। এবং আপনি এখানে যে জিনিসটা করেছেন যে যেসব বিষয়ে আমার খুব ইমিডিয়েট লিগ্যাল অ্যাকশন দরকার, সেই বিষয়গুলোকেও আপনি মধ্যস্থতার ভিতরে নিয়ে আসছেন, যার কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে এবং অনেকেই আসলে বিচার পাবেন না। বিচার না পেয়ে অনেকেই দেখা গেছে যে একটা অন্যায় হবে, কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে উনি আসলে আর কিছু করার ওনার সাহস কিংবা ক্ষমতা কিংবা ইচ্ছা কোনোটাই থাকবে না। বছরকে বছর তাকে এটা নিয়ে কষ্ট পেতে হবে, হয়তো ওই বছরের বছর কষ্ট পাওয়ার ভয়ে আর যাবেন না এবং বিশাল একটা ওয়েটিং লিস্ট হবে প্রত্যেকটা জেলার লিগ্যাল এইড অফিসে। তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের এই লিগ্যাল সেগমেন্টে অ্যাফেয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথোপকথন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।